আই আন্ডারস্ট্যান্ড। রিমু না, অনেক কষ্ট কষ্ট জামাইকে আসলে অনেক কষ্ট হয়েছে। মাইকটা ওকে। জামাইকে অপমান করলে একটা মেয়ের বোধহয় দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট লাগে। এই অপমান থেকেই হচ্ছে, আমি জানি না মানুষ আমাকে খারাপ বলে, কিন্তু আমি মানুষের কথা এখন কান দিই না, কারণ আমি একটা সময় অনেক কষ্ট করেছি। ইভেন এই যে আমি এখন পাগলামো ছাগলামো যাই করি সেটা আমার হাজবেন্ডের জন্য করি, যাতে হচ্ছে তার কোনো কষ্ট করতে না হয়। আমার আম্মুর কাছে এসে বলতেছে যে তোর মা এত বোকা, অন্য সব মেয়ে হইলে এই জামাই ছাইরা অন্য জামাইয়ের কাছে বিয়া বসতো, এটা সেটা। তখন আমি আবার চিৎকার দিয়ে বললাম যে আপনি নেক্সট টাইম আর আমার বাসায় আসবেন না, আপনি আমার আম্মুকে খোঁচাইতেছেন। তুমি তো রাজকন্যা ছিলা, একটা বাবার প্রিন্সেস, বিলাসিতার মধ্যে বড় হইতেছো, বাড়ি গাড়ি সব আছে, তারপরে এসে পড়লে একটা বস্তির মধ্যে, লিটারেলি 4000 টাকার একটা ছোট্ট ঘরের মধ্যে। আমার কোনো আফসোস ছিল না, এখন তারা মেনে নিতে পারে না। লিটারেলি ওইটুকু বাচ্চা নিয়ে জামাই নিয়ে রাস্তা। অনেক বড়লোক মানুষের কাছেও 500 টাকা হাওলাত চাইছে, তখন তারা দেয় নাই। আরে বাচ্চাটা না খায় 4000 টাকা বাসায় তখন থাকি। অনেকে আমাকে ফ্ল্যাটের অফার দিছে, আজকে মরলে কালকে আমি কবরে চলে যাব। তাই আমার লক্ষ্য একটাই যে ছেলেটার একটা কিছু হলে দেন হচ্ছে আমি সব কিছু বাদ দিয়ে দিব, ভালো হয়ে যাব, নামাজ রোজা পড়বো, মিডিয়াও ছেড়ে দিব, মিডিয়াতেও থাকবো না। সুমাইয়া রিমু এন্টারটেইনার, নায়িকা, গায়িকা, টিকটকার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বিজনেসম্যান, অনেক কিছু। কিন্তু এই মানুষটার হাজবেন্ড আসলে কেমন? অনেকে জিজ্ঞেস করেন যে উনি কি আসলে সানি লিওনির জামাই, অনেকে জিজ্ঞেস করেন যে বউ এত পাগলামি সহ্য করেন কেমন করে, অনেকে বলেন যে বউ এত এত মানুষের আকাঙ্ক্ষার সেই পুরুষটা আসলে কেমন হয়, বা তাদের লাইফটাই কেমন ছিল। দ্যাটস দ্য থিং আই ওয়ান্টেড টু নো। তারপরে তারা সম্মতি দিয়েছেন এবং আমি অনেক কৃতজ্ঞ যে তারা দুজনই আজকে উপস্থিত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। অ্যান্ড ইন আ নোট আমি সবাইকে বলতে চাই, ইফ ইউ টেল ইউ স্টোরি, আপনার ঘটনা বলতে চাইলে আমাদের স্ক্রলে দেখানো নম্বর আছে এবং ইমেল আইডি বা ফেসবুক ইনবক্সে লিখুন, আর ভিডিওটা শেয়ার করবেন, বিকজ ইটস গানা বি আ বিগ লাভ স্টোরি। এরকম পাগলা একটা বউ নিয়ে চলা তো খুব কঠিন। হাউ ইউ আর টলারেটিং? কেমনে সহ্য করেন কেমনে? আসলে প্রথম অনেকটা খারাপ লাগতো, আস্তে আস্তে বুঝলাম যে না, আসলে মানুষটা অনেক মজা দেয়। তো আমারও ভাল লাগে। পরে যখন কাজে যাই, কাজে গেলে ওর মনে পড়ে, ওর দুষ্টুমিগুলো মনে পড়ে অনেক। তারপর দিন ওরে ভাবি যে না, আসলে ওই ঠিক আছে। কারণ এটা এমন একটা মানসিক শান্তি, আসলে যার জীবনে না আসবে সে কখনো বুঝতে পারবে না। কিন্তু দুই একদিন শুনলে, দুই একদিন হয়তো শুনলে তার মন খারাপ লাগবে বা তার অশান্তি লাগবে, মনে হয় না দূর এটা গেলেই ভালো। কিন্তু না, আসলে ধৈর্যের একটা কথা আছে না, ধৈর্য হলে সব কিছুই মিষ্টি পাওয়া যায়। সবুরে লেওয়া মেওয়া ফলে, মেওয়া মানে পেয়ারা। আমি অনেক ধৈর্য ধরেছি, ধৈর্য ধরে দেখলাম যে না, আসলে এই পাগলটারে নিলেন কেমনে, আসলো কেমনে লাইফে? একদম ডে ওয়ান থেকে প্রথম দেখা কই? প্রেমের বিয়ে তো? প্রথম দেখা তো ফেসবুকে। কেমনে? আমাদের দেখাই হয় নাই তো। না, দেখা হয় না, ফেসবুকে দেখা হয় না। দেখা করতে এসে ডাইরেক্ট হচ্ছে বিয়ে করে ফেলেছি। ফেসবুকে প্রেম আসলে ওর সাথে হবে, আমার এটা কোনো ছিল না যে হয়েই যাবে। তবে টার্গেট ছিল যে না, ও এটারই পটামো যদি পাই তাহলে ওকে বিয়ে করব ডাইরেক্ট। দুলা ভাই, ইয়েটা আমাকে বলেন, প্রথম দেখলেন কেমনে? ফেসবুকে কেমনে কি হলো? ফেসবুকে ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপরে দেন আমি অ্যাকসেপ্ট। রিমু উল্টা? না না না, আমি কেন পাঠাচ্ছি সেটা বলি, কারণ সারা বাংলাদেশের মানুষ তোমার ইনবক্স ভর্তি করা, তুমি আর একটা বেগানা পুরুষকে পাঠাইলা। না, আমি সেটা বলি কারণ আমার হচ্ছে মিডিয়ায় কাজ করার ইচ্ছা ছিল, আর নায়িকা হওয়ার প্রতি অনেক ঝোঁক ছিল। কারণ আগে তো মানুষ মিডিয়াকে অনেক মনে করতো, এখন তো কিছু না। এখন তো যে পারতেছে, যেভাবে পারতেছে ওইভাবে মিডিয়া চলে আসতেছে। তখন তো মিডিয়ায় কাজ করাটা অনেক কিছু ছিল। তো আমি চাইতাম যে আমি যদি নায়িকা হইতাম, বা আমি যদি হচ্ছে সিনেমায় কাজ করব, বা এইটা সেটা অনেক ইচ্ছা থাকে না। তো সেই জায়গা থেকে হচ্ছে তার আইডিটা দেখেছি, তখন তো অনেক বড় বড় নায়িকাকে হচ্ছে নক করতাম যে আমি কাজ করতে চাই। মানে এই যে পাগলামিগুলো না, এটা তো সবার মাঝেই থাকে, তো আমারও ছিল। আমি সবাইকে ইয়ে করেছি, তো ভাবলাম যে না, ওরা হচ্ছে ওদের অনেক ফলোয়ার, ওরা আর আমার মেসেজের হচ্ছে রিপ্লাই করবে না। তো এমনই একটা সেলিব্রিটির আইডিতে গিয়ে হচ্ছে ওকে দেখলাম যে মেকআপ আর্টিস্ট, আবার দেখলাম যে অপু বিশ্বাসের সাথে হচ্ছে পিক।
এখন তো আমি বলি এই যা পাইছি। তো আমি হচ্ছে ওকে নক দিতেছি যে ভাইয়া আমি না কাজ করব মিডিয়ায় এটা সেটা। তো ও আবার মাঝে মাঝে হচ্ছে আমার ফেসবুকে আমি গান গেয়ে হচ্ছে ওটা পোস্ট করতাম, ওটা দেখতো, তখন ও আমাকে সাহস যোগাইতো যে না তুমি সিঙ্গার হলে ভালো করতে পারবা, বা হচ্ছে তুমি নায়িকা হলে ভালো কিছু করতে পারবা। তো ও আবার কি করছে যে প্রেমের অফার দেয় নাই, ডিরেক্ট ও আমাকে বিয়ের অফার দিয়ে, ফেসবুকেই চলতেছে তখনও কথা। হ্যাঁ ও হচ্ছে আমাকে বলতেছে যে না প্রেম টেম করবো না, আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করবো, তুমি কি রাজি আছো? তো আমি তখন ভাবলাম যে ও যেহেতু মেকআপ আর্টিস্ট, তো আমি ওই দিক দিয়ে যদি ইয়ে করি তাহলে দুজনের ইনকামটা ভালো আসবে, বা একটা কিছু করতে পারবো, সংসার চলে যাবে সুন্দর করে। আর ছেলে কি করে না করে মানে ছেলের কি আছে না আছে ওইটা আমার দেখার বিষয় না, আমি আমার জামাইকে হেল্প করবো। মানে ওই সময় আমি কি যে আমার ছোটোবেলা থেকে হচ্ছে আমার চিন্তা ভাবনা হচ্ছে ওই রকম। আমি ভালো ফ্যামিলির একটা মেয়ে, আমার বাবা মার যথেষ্ট টাকা পয়সা আছে, বাট আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম ছিল যে আমি একটা গরিব ছেলেকে বিয়ে করব, যার টাকা পয়সা থাকবে না, যে আমাকে টাকার অহংকার দেখাতে পারবে না, যে আমাকেই ভালোবাসবে, এরকম ছেলে আমার পছন্দ ছিল। তো আমি বলছি যে তোমার কি আছে না আছে সেটা আমার দেখার বিষয় না, আমি একদম ওকে বলে দিছি যে না আমি তোমাকে বিয়ে করব। তখন কি দেখা হয় নাই? না তখন বিয়ে দেখা হয় নাই, ফোনে কথা হচ্ছে। হ্যাঁ। আর আরেকটা মজার ঘটনা হলে যে ও ও ও হচ্ছে ফেসবুকে যখন ছবি পোস্ট করতো তখন মনে হতো যে অনেক ফর্সা, মানে এডিট করে ও আমাকে এখনো বলে যে যা তোরে ফেসবুকে সেই ফাঁসাইছি, এখনো আমার বলে। তখন কি করতো, তখন তো টিকটকে একটা অ্যাপস, ও আমি বলি না টিকটকে হচ্ছে ও ফিল্টার মাইরা মাইরা ইয়া করতো, তখন আমি বলতাম ছেলেটা এত সুন্দর ছেলে আমি পাবো, ও মাই গড এটা সেটা। জামাই তো আসলেই সুন্দর, না না সুন্দর, বাট এরকম গায়ের ওইটা এডিট করে আরো সুন্দর করে ফেলছে, মনে হয় যে শাকিব খানের থেকেও বেশি হিরো, মানে এরকম কিছু একটা ছবি পোস্ট করতো। তখন হচ্ছে আমি ওইটা দেখে পাগল হয়ে গেছিলাম, যে আবার হচ্ছে বাসা থেকেও বিয়ের জন্য চাপ দিচ্ছিল। ওইটুকু মেয়ের বিয়ে দিবে কে? 16 বছরের বাচ্চা একটা। বললাম না যে আমাদের কাঁচপুর এরিয়াটাই হচ্ছে এরকম, মানে বিয়ে মেয়ে এসএসসি পাস করছে বিয়ে দিয়ে দাও, এটা হচ্ছে নিয়ম। পড়ালেখা লাগবে না মেয়েরা, ফিউচার বলে কিছু পড়ালেখা লাগবে না, কারণ মেয়েরা যদি পড়ালেখা করে বা হচ্ছে মেয়েরা যদি একটা কাজকর্ম বলতে আমি একটা জব করবো পড়াশোনা করে, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি জব করে বাবা মার পাশে দাঁড়াবো বা নিজে একটা কিছু করব, বাট হচ্ছে এটাকে তারা খারাপ ভাবে নেয় যে মেয়েরা বিয়ে করবে, মেয়েরা কেন কাজ করবে, জামাই খাওয়াবে। বা আবার অনেক সময় হয় কি যে বিয়ে করে বিয়ের আগে ছেলেরা বলে যে না আমি ওকে পড়ালেখা করবো, বাট বিয়ের পরে আর এটা হয় না, পড়ালেখাটা হয় না। এই জিনিসটা দেখে আমার পুরো একদম রাগে আমি এই কাজটা করছি, যে বিয়ে ঠিক করছিল, এঙ্গেজমেন্টও হয়ে গেছিল আমাদের, দেখতে এসে হচ্ছে আমাকে 14,000 টাকা দিয়েছিল, তখন তো অনেক টাকা 14,000, তো 14,000 টাকা দিছিল। বাট আমি কি করছি যে কুরবানি ঈদে পালায় আসছি, ওরা বলতেছি হঠাৎ করে কুরবানি দিয়ে দিছে। না অনেকদিন ধরে ওরে বলছিলাম যে পালাবো, মানে আমি তো মনে করেন আপনার ওর কাছে ধোকা খাইছি অনেকবার। হ্যাঁ ধোকা খাইছি, যেমন মনে করেন এই ও যে আসবে তা আমার তো কল্পনার বাইরে, তো 4 বার বলছে এরকম আসবে যে অমুক দিন আসবো একদম কনফার্ম। কই ঠিক আছে, যখন আসবা তোমার তো ভোটার আইডি কার্ড নাই, তাহলে জন্ম নিবন্ধন কার্ডটা সাথে করে কিন্তু অবশ্যই আনবা, কারণ ওটা লাগবে। তো আচ্ছা ঠিক আছে, তো এই পর্যন্ত মনে করেন 4 বার ও যে সত্যি আসতে চেয়েছিল সেটা আসার পর বুঝছি, কিন্তু যখন মনে করেন ওই 4 বার ধোকা তখন মনে করছি আপনি তো ব্যাগ গুছায় পার্টি পাইরা বসে আছেন। আমি তো জায়গা মতো যাবো ঠিকানা ঠোকানা দিয়ে একদম বসে আছি যে না আসবে। তখন আপনি কই থাকেন? এই যে রামপুরা। ওকে, রামপুরা থেকে কাশপুরে চলে যাচ্ছেন তারে আনতে? না মানে ওরে ঠিকানা দিতেছি, ও চলে আসবে, বা আমি ওর ঠিকানা চাইতেছি, ও দিতেছে না, আসলে আমি আসবো। হ্যাঁ, তো দেন মনে করেন আমিও অনেকবার বলছি তুমি কোথায় থাকো, মানে আমার ঠিকানাটা বলো আমি চলে যাই, বলে নাই জাস্ট আমি চলে আসবো তোমার কাছে। দেন এই যে করোনার সময় কোরবানি গেল, যে কোরবানিটা, তখন মনে করেন আমাকে বলতেছে যে আমি চলে আসবো, আমার বিয়ে ঠিক হয়েছে, আমি বিয়ে করবো না, ছেলে মোটা আর হয়েছে গিয়া টাকা পয়সা আছে অনেক। তো আমি কইলাম এইটা বেস্ট, ছেলে মোটা বিয়ে করবো না, মোটা বিয়ে করবো না। তো আমি কই ঠিকই তো, তুমি এখন বিয়ে করবা কেন? তোমার এখন কি হয়েছে? মাত্র 16 বছর, এখন তোমার পুরো জীবন পড়ে আছে। এই বিয়ে হলে তো তোমার গ্রামে 2 দিন পর 2টা বাচ্চা হয়ে যাবে, তারপর কোলে নিয়ে বসে থাকবো, তারপর মনে করেন এই শাশুড়ি তোমার এটা হুকুম করবো, এটা কোনো জীবন হলো?
25 বছর তুমি বুড়ো হয়ে গেলা, তা তুমি আসো, তোমার লাইফটাও তুমি এনজয় করো, আর আমার স্বপ্নটা পূরণ হোক, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার স্বপ্নটা তোমার। আর আমি তো কাউকে পছন্দ করিনি, তোমাকে পছন্দ করছি, যত ধরনের পড়ানো দরকার ছিল তত সে পর্যন্ত পড়াইছি। তো বলে ঠিক আছে, তাহলে আমি আজকে 7টায় রওনা দেবো। হ্যাঁ, তা আমি কিছু ঠিক আছে, তুমি তাহলে হাতির ঝিল মধুবাগ চলে আসবা, হাতির ঝিল মধুবাগ চলে আসবা, ওখানে আমি থাকবো তোমার জন্য। তো আসে না অনেকক্ষণ ওয়েট করছি। তখন মনে করেন ও বলে কি যে আমি মৌচাক আছি। আমি মনে করছি এই মৌচাক তো এই, আমি দিই দৌড়, রিক্সা দিয়েছি 4 করে মৌচাক দৌড় দিছি। পরে বলে ওই মৌচাক না, মৌচাক হয়েছে ওই যে নারায়ণগঞ্জ মৌচাক নাকি। তো আবার রিটার্ন আবার আমি আমার জায়গায় চলে আসছি, ওখানে বসে আছি। হঠাৎ করে দেখি একটা রিক্সায় থামলো, নামলো পরীর, তখন তো এখনও পরী আছে, আর তখন তো ছোট ছিল অনেক, মানে দুধের মতো মনে করেন সাদা ছিল, আর নখগুলো ছিল অনেক বড় বড়। তা আমি ওর হাত যে ধরবো আমার সাহস হইতেছে না। তা আমি বলছি যে তুমি কি রিমু? হ্যাঁ। পরে নামার পর আমি হাতে যে নিয়ে গেলাম কোনোটায়, মধ্যভাগের ওই স্মৃতিটা এখনও আছে। আমি বলি ঠিক আছে, তোমার হাতটা কি ধরা যাবে? বলে হাতটা দিছে। তা আমার বিশ্বাস হতেছে না, তুমি যে আসছো, আমি কি তোমার একটা চিমটি মারুম? পরে জোরে একটা চিমটি মারছি, দেন আমার বিশ্বাস হলো না আসলেই তুমি আসছো। তো এখন কি করবো, আমি তো ব্যাচেরাল, বাসায় থাকি 4-5 জন ছেলে সহকারে, তো ওখানে তো রাখা যাবে না। পরে এক দোকান ছিল পাশে, চা খাই, ওনার আবার ফ্যামিলির সাথে খুব ভালো একটা সম্পর্ক, ওনার ওয়াইফ আছে, 2টা বাচ্চা আছে, 3টে বাচ্চা আছে, প্লার বাসায় থাকে। তা ভাবলাম ভাইয়ের সাথে আলাপ করলাম, ভাই এই সমস্যা, আমি তো সমস্যা করে গেছি, একটু উপভোগ করতে হইব। তখন সমস্যা নাই তো, থাকুক। পরে দিন সকালবেলা আমি বিয়ে করব, কেমনি কি করোনার সময় সব বন্ধ, তো এক উকিল দেশের থেকে আনাইছি, মানে 15,000 টাকা দেওয়া লাগছে তারে। তারপরে সকালবেলা আমরা সিএনজি নিয়ে একদম কোর্টে চলে গেছি। কোর্টে চলে যে বিয়ে করার পর দুপুরবেলায় মনে করি, সকালে বিয়ে করছি, দুপুর আস্তে আস্তে বিকাল হয়েছে, বিকালে শুরু হয়েছে এই যে ওর বাপ মা সব একদম মানে হাজির, মানে পুরা মধুবাগ গ্রাউদি। আমি একটু ওর কাছে শুনতে চাই। তুমি ওই নামলা, তারপর থেকে বলো তো প্রথম দেখাটা, ওনার দেখার গল্প তুমি শুনলাম যে একটা পরী দেখলো, তোমার কি মনে হলো? তখন আমি ভাবতেছি যে আচ্ছা, আমি যে ফেসবুকে যে ছেলেটা দেখছি এটা তো সেটা না। পরে আমি একটু কনফিউজে পড়ে গেছিলাম যে ও কেন আসবে, আমি ফেসবুকে যে ছেলেকে দেখছি ও আসতেছে না কেন। তো ও যখন কথা বললো তখন আমি বললাম যে থাক, ছেলে ম্যাটার না, আমি তো সুন্দর খুঁজতে আসি নাই, এখন কি করবো, এখন যদি বাড়িতেও যাই আম্মু ধরে ইচ্ছা মতো, মানে ওরও বলছি যে ভাই আমি আম্মু যতই র্যাব আনুক ডিবি আনুক আমি বাসায় যেতে পারবো না, যদি আমার একবার নিতে পারে গাড়ি দিয়ে, নিতে নিতে আমার মায়ের শুরু ও আবার শরীরে আঘাত পছন্দ করে না, তো এই কারণে হয়তো পাইছি। হ্যাঁ, আসলে মায়ের ভয়টা ছিল, এই জন্য হচ্ছে মায়ের ভয়ে বিয়ে করছো জামাই। হ্যাঁ, তখন বিয়ে করে ফেলছি না। তারপর হচ্ছে যেদিন রাতে আসছিলাম তখন ওই ভাবির বাসায় যে ছিলাম, তখনই শুনতেছি যে আম্মু নাকি ওরে ভিডিও কল দিয়া খাটের নিচে দেখতেছে, এইখানে দেখতেছে। কারণ হচ্ছে আমি ফেসবুকে যে মেসেজগুলো করছিলাম ওইগুলো আমি ডিলিট করতে ভুলে গেছি, ওইগুলো ওইখানে, যার জন্য হচ্ছে ওরে পায়ে গেছে। তো ওরে ভিডিও কল দিয়ে বলতেছে যে খাটের নিচে দেখাও, এইখানে দেখাও, এখানে দেখাও, তুমি আমার মেয়েকে নিছো, তুমি আমার মেয়েকে দিবা। তখন ও যখন আমার সকালে বলছে, আমার তো কলিজা মানে পানি নাই, ওইরকম একটা অবস্থা। তো এরপর থেকে থানায় জিডি করছে, মামলা করছে, র্যাব আনছে, প্লাস হচ্ছে এলাকার যত পোলাপাইন ছিল সব এনে একদম মধুবাগ ঘেরাও করছে। যদি ওই সময় আমারে পাইতো, নির্ঘাত আমি শেষ একদম। কারণ তখন জামের বাসায় গেছে ওর সবগুলো মেয়ে, ওই ঘেরাও যখন দিছে তখন আর আমরা মধুবাগ নেই, তখন আমরা মধুবাগ ছাইরা চলে গেছি, আমরা মিরপুর চলে গেছিলাম ওর ভাইয়ের বাসায়। তো ওইখানে হচ্ছে ভাবি ছিল, ওনার আবার 2টা ছেলে সন্তান ছিল, তো ওইটা একটা ফ্যামিলির মতোই। তো সবাই দেখি যে আমাকে মানে একসেপ্ট করে নিচ্ছে খুব সুন্দরভাবে, সবার সাথে ভালো একটা বন্ডিং হচ্ছে, বা আমাকে হচ্ছে অনেক পছন্দ করছে। প্রথমে হচ্ছে ওর ভাই একটু ইয়ে করছে, পরে বুঝায় টুঝায়া যে পালায় কেন বিয়ে করবে, দেন হচ্ছে সব কিছু আবার ঠিকঠাক হয়ে গেছে। সেই বাড়িতে গিয়েও শান্তি নাই, আম্মু আব্বু 300 লোক নিয়ে হচ্ছে আমাদের ওই ফ্ল্যাটটা হচ্ছে ঘেরাও করছে। ও কারণ ওইটা তো ফ্ল্যাট বাসা, ওইখানে তো হচ্ছে আপনার গন্ডগোল করা যাবে না, গন্ডগোল করলে তো মানে মানুষ খারাপ বলবে। তো 300 জন লোক নিয়ে হচ্ছে ওইটা ঘেরাও করছে, আবার নিচেও গাড়ি রাখছে, যাতে আমি যদি নিচে পালায়া নামতে যাই তাহলে গাড়িতে উঠাইয়া গাড়ি একদম টান মারবো। তো আমরা আবার কি করছি,
যে একটা গ্রিল ছিল, ওই গ্রিলের জন্যই হয়তো আমরা দুজন বাইচে গেছি। কেমনে বাইচে গেছি, ও আমার জড়ায় ধরে রাখছে, আমি গ্রিলটা শক্ত করে ধরে রাখছিলাম, আমার আম্মু টানতেছে, মামি টানতেছে, আমার আব্বু টানতেছে, মামা টানতেছে, বাট আমি তো ওই গ্রিল শক্ত করে ধরে আসছি। আমি বলি যে তোমরা যদি আমার নিয়ে যাও এখান থেকে আমি মরে যাবো। আমি বলি যে মামা বলতেছে যে তুই মরে যা। হ্যাঁ ও গ্রিল তা মামা কি বলছে যে তুই মরে যা, আমরা দরকার হয় লাশই নিব, তারপরে তোরে এখান থেকে নিয়ে যাবো। মানে তুমি বাসার মধ্যে গ্রিল মানে আমি ওরে জড়ায় ধরছি, ও আবার গ্রিল ধরে রাখছে, আর আমি এখানে ছিলাম, আর সবাই মিলে আপনারে টানতেছে, আর ওরে মারতেছে, প্লাস হচ্ছে জগ দিয়ে ইয়ে করতেছে, হ্যাঁ আবার এরকম করতেছে। পরের দিন ওটা কাহিনী হয়েছে গিয়ে ওর আমার সাথে ওর হয়েছে যে মনে করেন ওর 16 বছর না, তো বিচারে আমি হাইরে গেছি, বিচার বসছিল, হাইরে যাওয়ার পর এখন বলতেছে কি যে মেয়ে দিয়ে দাও মায়েরে। তা আমি বুঝি দিয়ে দেবো, তো আমি ওর জিজ্ঞেস করলাম তুমি যাবা, না যাবো। পরে আবার 5 মিনিট সময় নিলাম যে আচ্ছা ঠিক আছে কথা বলি, তাহলে মনে করুন তো ভাইরে বলতেছে কি যে আচ্ছা আপনার মেয়ে কি নিয়ে যাবেন, স্টামে সই দিয়ে নিতে হইব। তাই হ্যাঁ দিব, স্টামে সইটই হয়ে গেছে, সব কিছু রেডি, এখন নিয়ে যাব। তা আমি বললাম কি ঠিক আছে তাহলে আমার 5টা মিনিট সময় দেন, আমি ওর সাথে 5টা মিনিট কথা বলবো। পরে 5 মিনিট কথা বলতে গেলাম, যখন কথা বললাম যে ওর মুখের দিকে তাকায় দেখলাম কি ওর মুখে ও যাবে না, আর হচ্ছে কি ও যদি এখান থেকে যায় তাহলে ওর লাশটা যাবে। তা আমার এই কথা এইটা বলছো তখন আমাকে বলতেছে যে যখন এই কথা বলছে তখন মনে করেন আমি বলছি ঠিক আছে আমার যদি মরণ হয় তাহলে ওরে নিয়ে মরবো, আর বাঁচলে ওরে নিয়ে মারবো, তার মানে ওকে আর আমি ছাড়ছি না। পরের দিন কী করলাম, ওরা কথা বলতেছি ফুট করে সবাই রুমে ঢুকে পড়লো, ঢুকে পড়ে কী এতক্ষণ কিল লিগে এরা দাও। পরে আমি কী করলাম, না দেওয়া যাবে না, যাবে না, এই গ্রিল ধরলাম ওর বুকে। এই 4-5টা মহিলা মনে করেন আমাকে মনে করেন একদম পুরো ঘেরাও করে ফেলাইছে, আমার মেরে ফেলাবে, হ্যান করবো, তোমার তোর জীবন নাই করে দেবো, তুই ছেড়ে দে। তারপর তো ঠিক আছে আপনারা যা খুশি করেন গে, আমি ওকে দেবো না, আপনারা চলে যান। পরের দিন মনে করেন হাউকাও লাগাইছে, মনে করেন আমাদের পোলাপান ছিল, মনে করেন আমার যে বড় ভাই উনি আমার রাজনীতি করে, তো উনি হয়েছে গিয়া পোলাপান ভাগ করছে 200, ওনারও 200 পোলাপান, রাস্তার পুরা গ্রাও দেওয়া রাস্তায়, আর ওনারা তো মাইক্রো নিয়ে আসছে, মাইক্রো নিচে দাঁড়ানো। তারপরে কি হয়েছে, আমাদের পোলাপান রেডি একদম পুরা ফুল, যদি ওনারা গ্যাঞ্জাম করে আমরাও গ্যাঞ্জাম করি, এরকম একটা প্ল্যানিং, মেয়ে কোনোভাবে দেওয়া যাবে না। তারপরে যখন মনে করেন আপনারা আমার মিলন ভাইয়ের বড় ভাই, মিলন ভাইয়ের বন্ধু একজন বলছে এই এখানে কি মাছের বাজার নাকি, এই আপনারা যান ওই রুমে যান, সবাই আর আবার ওই রুমে পাঠাইছে। পাঠানোর পর ও কী করছে, দেশে দৌড় দিয়ে যদি ও নিচে নামতো না, ওই মাইক্রোবাসে উঠে টান দিত, কিন্তু বুদ্ধি করে মানে কী করছে উপরে উঠছে, 5তলা বিল্ডিং তো, আমরা ছিলাম 2তলায়, ও উপরে উঠছে, ও কী করছে এরকম দরজা থাপড়াইতেছে, কেউ দরজা খুলতেছে না, মানে ওরা তো ভয় পাচ্ছে যে এদিকে আবার আমরা ওর পিছ আমিও দৌড়িতেছি। তখন আবার আমাদের পিছনে আর একটা লোক, আবার ওই লোকটা আবার মনে করেন আমি মনে করছি কি যে ওদের লোক, তা আমি তো জানি না, মিলন ভাই তো অনেক পোলাফান আনছে, তাই আমাদেরই লোক, ওটা আবার আমাদেরই লোক। তো ওর তো আমার ভয় মানে আইসে পড়লো। পরে এক মহিলা দরজা খুলে দিচ্ছে 5তলায়, তো এ কী করছে আমাকে ভিতরে ঢুকাইলো। ওই ছেলে বলতেছে কি সমস্যা নাই, আমি আপনাদেরই লোক, আপনি যান ভিতরে যান, বসেন, আমি দেখছি। এদিকে তো ওর মা অজ্ঞান হয়ে গেছে সিন দেখে, রাত 3টে বাজে, তখন ওর মায়ের এই রাত 3টার সময় এত নাটক সিনেমা চলতেছে, 3টে বাজে ওর আম্মা বলতেছে, ওর আব্বু বলতেছে কি যে মেয়ে যাবে না তার জন্য খাই দিয়ে লাভ আছে, চল ওরে ঝাড়ি টেড়ে দিয়ে মনে করেন এই গাড়িটি নিয়ে সবাই মিলে চলে গেছে দিন। তারপরও শান্তি আসে না। পরে অনেক দিন পর ওই যেমন আমাদের ছেলে হয়েছে, ছেলে হওয়ার পর দেন এইটা আমাকে বলো তো, বাধ্য হয়ে নিছি, কারণ এইটাই জিজ্ঞেস করতে যাচ্ছি, ঘোরার সময় পাইনি, আমরা বিয়ের পর ঘোরার সময় পাইনি, কারণ অনেক ভয় ছিলাম। একটা আছে না যে আমরা যে রাস্তায় ঘুরতে বের হব, ওইখান থেকেও ওরা হচ্ছে কি বলে লোক লাগায় রাখছে, কারণ মিরপুরের আশেপাশে মনে হয় না যে এক পাশের আগে লোক ওইখান থেকে সরছে, কারণ লোক লাগাই রাখছে। তো ভাবলাম যে যদি ঘুরতে যাই জামাই নিয়া, তখন দেখা গেল যে 2জনের গাড়িতে উঠায় নিয়ে গিয়ে আমারে তো বাঁচাই দিও, কারণ আমি তো ওদের মেয়ে, আমার তো আর কিছু করতে পারবো না, ওর যদি একটা ক্ষতি করে ফেলায়। তো সবাই বুদ্ধি দিল যে একটা কাজ করো, একটা সন্তান নিয়ে নাও, তাইলে আর তোমাদের করবো না। তো আমি ভাবলাম যে আমি কেন সন্তান নিব না, আমি তো বিয়ে একটাই করব, বিয়ে একটা করছি একটাই, জামাই যদি মারে ধরে কাটে, কানা হোক লুলা হোক, একটা বিয়ে করছি মানে একটাই, আমি ছাড়বো না। তো আমি আবার কি করলাম যে ও আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি নিবা, তোমার ইচ্ছা।
পরে আমি বললাম যে সংসার তো করতে হবে, এখন বিয়ে তো করে ফেলছি, ওরা যদি আমার ধৈর্য নিয়ে যায় তাহলে আরেক জায়গায় বিয়ে দিবে, তো আরেক জায়গায় বিয়ে দেওয়ার থেকে আমি সন্তানই নিয়ে ফেলি। তো সন্তান নিয়ে ফেলছি, মাশাআল্লাহ এখন সন্তানের বয়স হচ্ছে 3 বছর। আর ও কিন্তু বরং যে নায়িকারা বাচ্চা নিতে তো সবচেয়ে বেশি ভয় পায়, লেট করে, আর তোমার তো একদম তখন অল্প, মানে তুমি বাধ্য হইলা। না তখন তো নায়িকা ছিলাম না, তখন আমি তুমি তো বাড়ি থেকে আসলেই হচ্ছে নায়িকা হওয়ার জন্য। পরে ওই ধারণা পাল্টাই গেছে। তখন হচ্ছে কি যে আমি ওকে বলেছি যে থাক, সংসার করে ফেলছি, আর নায়িকাটাকে হওয়া লাগবে না। তখন আমি কি যে সংসারের দিকে একটা মন দিয়ে ফেলছিলাম। বাট বাচ্চা হওয়ার অনেক পরে ওই আমারে বলতেছে যে এরকম এরকম তুমি যদি মিডিয়ায় কাজ করো তাহলে তোমার সময়টা কাটবে, বা এই যে একা একা থাকো, তখন আর একা থাকা লাগতেছে না। তখন আমাদের অনেক অভাবের সংসার ছিল, কাজ না করে উপায় ছিল না। ধরতে গেলে একটা ছোট একটা বাসা ছিল, ওইটার ভাড়া ছিল 4000 টাকা, মানে এরকম একটা বাসায় ছিলাম। সবার সাথে রান্না করতে হইতো, সবার সাথে টয়লেট করতে হইতো। মানে আব্বু যখন আসছে তখন আব্বু বলতেছে যে আমি এখানে বসবো না, কি জায়গায় বিয়ে করছে, আমি তো ভালো একটা জায়গায় বিয়ে দিতে চাইছিলাম। মানে তখন এত ইগনোর করা হয়েছে যেটা বলার বাইরে। আর বাড়িতে বেড়াইতে গেলে হচ্ছে ওরা অনেক কথা শোনাইতো, প্লাস আই আন্ডারস্ট্যান্ড রিমু। না, অনেক কষ্ট জামাইকে আসলে অনেক কষ্ট হয়েছে। মাইকটা ওকে। জামাইকে অপমান করলে একটা মেয়ের বোধহয় দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট লাগে। এই অপমান থেকেই হচ্ছে, আমি জানি না মানুষ আমাকে খারাপ বলে, কিন্তু আমি মানুষের কথা এখন কান দিই না, কারণ আমি একটা সময় অনেক কষ্ট করেছি। ইভেন এই যে আমি এখন এই পাগলামো ছাগলামো যাই করি সেটা আমার হাজব্যান্ডের জন্য করি, যাতে হচ্ছে তার কোনো কষ্ট করতে না হয়। আমি মানে যেদিন আমাকে আমার বাড়ির লোকজন আমাকে অনেক কথা শোনাইতো যে কি জামাই বিয়ে করছে, এটা সেটা, টাকা নেই পয়সা নাই, আইসা আমার কাছে গল্প শোনাইতো যে এর মেয়েকে স্বর্ণ দিছে, এর মেয়েকে এত বড় স্বর্ণ দিছে। মানে গ্রামের লোকগুলোই হচ্ছে আপনার একদম মার্কা মারা, মানে ওরা কাউকে শান্তিতে থাকতে দিবে না। একদিন আমি ঘুমায় আছি, আমার আম্মুর কাছে এসে বলতেছে যে তোর মা এত বোকা, অন্য সব মেয়ে হইলে এই জামাই ছাইরা অন্য জামাইয়ের কাছে বিয়া বসতো, এটা সেটা। তখন আমি আবার চিৎকার দিয়ে বললাম যে আপনি নেক্সট টাইম আর আমার বাসায় আসবেন না, আপনি আমার আম্মুকে খোঁচাইতেছেন, নেক্সট টাইম আর এটা করবেন না। মানে আমি তখন ঝগড়া লেগে যেতাম। কিন্তু এভাবে একজন দুইজনের সাথে ঝগড়া করা যায়, সবার সাথে তো আর ঝগড়া করা যায় না। এখন যখন আমাকে অফারটা দিল না, আমি সাথে সাথে রাজি হয়ে যাই যে না, আমি মিডিয়ায় কাজ করব, মিডিয়ায় যদি তুমি আমাকে কাজ না দাও আমি অন্য জায়গায় কাজ করব, কাজ করায় সবাইকে দেখায় দিব যে না, আমি ভুল মানুষকে বিয়ে করি নাই, আমি ঠিক মানুষকে বিয়ে করছি। রিমু কখনো খাবারের কষ্ট করছো বিয়ের পর? খাবারের কষ্ট তো অনেক, তখন ওরা আমি ভালোবাসতাম। এখন তো এইখানে খেতে যাই, ওইখানে খেতে যাই, তখন আমি ওর কাছে বড় জোর 1 প্লেট চটপটি খাইতে চাইতাম। এটা খাওয়াইলে হচ্ছে আমি অনেক খুশি হয়ে যেতাম, কারণ ওর কাছে তো টাকা পয়সা নেই। কখনো ওরকমভাবে কিছু আবদার করি নাই, বা ওরে বলি নাই যে বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাও। আমি চাইতাম যে আমি টাকা আয় করবো, এটা সেটা। কোনো একটা মানুষ আমার জামাইরে কিচ্ছু বলতে পারবো না। এই যে এখন মানুষ আমার এত ব্যাড কমেন্ট করে, আমি কিন্তু এই কথা কানে নিই না, কারণ একটা সময় আমি অনেক কষ্ট করছি, তখন কিন্তু আমাকে কেউ দেখে নাই, কেউ খায় নাই। এখন যখন আমি একটা ভালো পর্যায়ে আসতেছি, এখন কেন মানুষ আমাকে এই কথাগুলো বলবে? আর আমি হচ্ছে কি যে 2টা পয়সা দিয়ে কেউ তোমার হেল্প করবে না, বাসা ভাড়া কেউ দিবে না। আমি বলি মিডিয়ায় জানে, মিডিয়ার মানুষ যে মনে করেন আপনার আমরা যখন আমাদের ছেলেটা হইলো তখন আমার 500 টাকা দিয়ে একটা দুধ কেনার ক্ষমতা ছিল না। তখন আমি চাইছি প্রায় 10 জনের মতো মানুষের কাছে চাইছি, মিডিয়ার মানুষের কাছে দিছে শোনা। মানে অনেক বড়লোক মানুষের কাছেও 500 টাকা হাওলা চাইছে, তখন তারা দেয় নাই। আরে বাচ্চাটা না খায়, মানে এরকম একটা সিচুয়েশন ছিল। কিন্তু আমি এখন যাই করতেছি আমি আমার হাজবেন্ডের জন্য করতেছি, এটা সব ওর জন্য, যে ওরে কেউ অপমান করে কোনো কথা বলতে পারবে না। আর আমি সবসময় এই টাইপের মেয়ে ছিলাম যে ওরে যদি কেউ অপমান করে কথা বলতো আমার গায়ে লাগতো। এই যে মিডিয়ায় আসলাম, এত কিছু করতেছি, আর একটা কথা কি যে আমি ওরা অনেক ভালোবাসি। আমার এই মিডিয়ায় থাকা অবস্থায় যখন কষ্ট করতেছি, 4000 টাকা বাসায় তখন থাকি, অনেকে আমাকে ফ্ল্যাটের অফার দিছে, আমাকে বলে যে তুমি স্যামসাং ফোন চালাও, এই ফোনে চলা আছে, এটা সেটা, কত কথা রে ভাই।
বলে যে আইফোন কিনে দিচ্ছি, তখন তো আইফোন 13 না 12 মনে হয় বের হয়েছে তখন, এটা কিনে দিচ্ছি, তুমি এটা কেন চালাচ্ছ? ভাই কোনো কিছুর দিকেই লোভ করি নেই, জাস্ট এই মানুষটার ভালোবাসছি যে আমার আইফোনের দরকার নাই, আমার হচ্ছে যে এই ফোনই আমার শান্তি, আর আমি আমার জামাইয়ের সাথে থাকবো, এটাই আমার কাছে অনেক শান্তি। তো কোনো কিছুর দিকে এখনো যে মানুষ গিভ অ্যান্ড টেকের অফার করে, মিডিয়ায় কাজ করতে গেলে আছে না যে এই মেয়েটা কাজ করতে আসছে বা ছোট একটা মেয়ে, ওরে কেমনে আমি এই অফারগুলো করি, হয় কি যে অনেক ডিরেক্টর, সবার কথা বলতেছি না, আমি তো অনেকের কাজই এখন করতেছি, সেটা হচ্ছে হাজব্যান্ড নিয়ে করতেছি, ওর সাথে নিয়ে গিয়ে করতেছি। অনেক ডিরেক্টর কি করে, যদি শোনে যে হাজব্যান্ড সাথে যাবে, শালারা কাজে দিবে না, আপনার কাজ অফ। তারপর হচ্ছে আপনার কি হয় যে অফার আগে চড়ে করে, তো অফারে যদি রাজি না হয় তাহলে আর কাজই দেবে না, মানে ওর কাজ আমি লাইফে একটাও করতে পারবো না। তো এরকম সিন্ডিকেট করে যারা গিভ অ্যান্ড টেকে রাজি হয় তাকে নিয়ে মাসে 30 দিন কাজ করবে, যারা নাকি এগুলোতে রাজি হয় না তাদেরকে কাজ দিবে না। তাহলে আমরা কাজটা কোথা থেকে পাবো, আমাদেরকে কাজটা দিবে কে? তো এখন ওরা আমাদেরকে বলে যে এই যে এইগুলো করো, এগুলো ঠিক না, মিডিয়ায় ভালো ক্যারিয়ার করতে পারবে না, এগুলো তারা আমাদেরকে বলে। তো তাদেরকে একটা কথাই বলতে ইচ্ছে করতেছে যে আপনারা তো আমাদেরকে কাজ দিবেন না, আমরা যা করতেছি না করতেছি ওটা আপনাদের দেখার বিষয় না, আমরা আমাদের মতো এগোবো। আর হচ্ছে এই মানুষটারে ভালোবাসি, খালি মানুষ আমাকে বলে যে তুমি তো বুঝছি, তুমি নায়িকা হলে, বড় নায়িকা হলে তোমার জামাইরে ছাইরা যাইবা, এটা সেটা। ওরেও বলে যে ভাই এই যে পাখি মনে উড়াল দিল, কাছের লোক আইসা ওরে বলে যে তোর এই যে বউর জন্য এত কষ্ট করতেছিস, বউ তো ছাইরা চলে যাবো, যখন বুড়া আঙ্গুল দেখাইবো তখন বুঝবা যে মজা কি। বাট আমি তাদেরকে একটা কথা বুঝাইতে পারতেছি না, যদি এই লোকটার আমার ছাড়ার ইচ্ছা থাকতো, আমি 5 বছর তার সাথে সংসার করতাম না, তার সন্তানের মা হইতাম না, ইভেন ছাড়ার ইচ্ছা থাকলে আমি তখনই ছাইরা যেতাম। এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছি, কিন্তু ছাড়লে তখনই ছেড়ে যেতাম, এখন না। তো এখন এই কথাগুলো মানুষ কেন বলে, এটাই আমার অনেক মেজাজ গরম হয়। তখন আমার কি মনে হয় যে যাক তোমরা বলতেছো না, আরও বেশি করে করবো, তখন এই জিটটা মাথার ভেতরে হচ্ছে আসে। তবে আমার লাইফটা হচ্ছে একটু অন্যভাবেই কাটছে। সবচেয়ে বেশি তো বোধ হয় হ্যারাসমেন্টের শিকার হইতে হয় নিজের ফ্যামিলি, বোন, চাচাতো বোন, খালাতো বোন, এদের কাছ থেকে। যখন টাকা পয়সা ছিল না তখন কাউকে কিছু কিনে দিতে পারতাম না বা একটা কথা বলতে পারতাম না, তখন আমি যে বড় মেয়ে, বাড়ির বড় মেয়ে, তখন ওইটা ধরা হইতো না, কারণ টাকা নাই। তো তখন এটা সবার ক্ষেত্রে দেখবেন যে টাকা পয়সা না থাকলে নিজের মাও হচ্ছে সন্তানকে চেনে না, আর আপনি টাকা পয়সা থাকলে দেখবেন আপনি যাকে জুতা দিয়ে বাড়ি মেরে তাড়াই দিছিলেন তারও আপনার কোলে নিতে ইচ্ছে করবে যে না টাকা পয়সা আছে, ওরে টান দিলে আমার কিছু লাভ আছে। তবে আমার মায়ের কথা আমি বলবো না, আমার মা হচ্ছে আমার অনেক হেল্প করছে, উনি যদি হেল্প না করতো আজকে হচ্ছে এই পর্যন্ত আসতে পারতাম না। উনি হেল্প বলতে হচ্ছে ওই হেল্প না, হেল্প বলতে হচ্ছে আমার ছেলেকে সেই দেখাশোনা করছে, এখনও দেখাশোনা করে। আমার ছেলেকে মনে হয় না যে আমার ছেলের একটা পটি আমি আমার হাত দিয়ে পরিষ্কার করছি। আমার আম্মু একদম সব কিছু, আমার একটা বোন আছে, আম্মু বোন ইভেন হচ্ছে আব্বু, ওরা সবাই হচ্ছে আমার ছেলেকে এখন অনেক আদর করে, আর আমাদেরকেও মেনে নিচ্ছে। শুরুতে কষ্ট হইতো না অনেক আব্বা আম্মার ছাড়া থাকতে? অনেক কষ্ট হইতো, অনেক, কারণ তখন তো ছোট ছিলাম। কিন্তু তুমি তো রাজকন্যা ছিলা, একটা বাবার প্রিন্সেস, বিলাসিতার মধ্যে বড় হইতেছো, বাড়ি গাড়ি সব আছে, তারপরে এসে পড়লে একটা বস্তির মধ্যে, লিটারেলি 4000 টাকার একটা ছোট্ট ঘরের মধ্যে। তো আমার কোনো আফসোস ছিল না, এখন তারা মেনে নিতে পারে না, এখন এটা আমার অনেক কষ্ট হইতো যে কি হয়েছে, আমি তো আমার পছন্দ মতো বিয়ে করছি, আমি তো আর তোমাদের কাছে জায়গা সম্পত্তি চাইতেছি না, বা এখনো আমার এগুলোর প্রতি লোভ নাই। আছে না যে অনেক মেয়েদের টাকার প্রতি লোভ থাকে বা গাড়ি বাড়ি এগুলোর প্রতি লোভ থাকে, আমার এগুলোর প্রতি লোভ নেই। আজকে মরলে কালকে আমি কবরে চলে যাব, আমি কি যখন আমি কবরে যাব তখন কি আমি আমার গাড়ি আমার বাড়ি এগুলো কিচ্ছু আমার সাথে যাবে? কিচ্ছু যাবে না। তাই আমার লক্ষ্য একটাই যে ছেলেটার একটা কিছু হলে দেন হচ্ছে আমি সব কিছু বাদ দিয়ে দিব, ভালো হয়ে যাব, নামাজ রোজা পড়বো, মিডিয়াও ছেড়ে দিব, মিডিয়াতেও থাকবো না। এটা সবার জীবনের একটা লক্ষ্য থাকে। দুলা ভাই, আই ওয়ান্ট টু কাম অন দিস পয়েন্ট টু ইউ, যে ধরেন আপনি একটা বড় লোকের মেয়ে, একটা রাজকন্যা বিয়ে করলেন, তারপরে তাকে যখন এইরকম একটা জীবনের ভেতর দিয়ে যাইতে হচ্ছে, তখন আপনি কাজও করতে পারতেছেন না, বাইরে যাইতে পারতেছেন না, সব আটকা আপনার, এবং ওই বয়সে খুব বেশি সেভিংসও থাকে না মানুষের। সেই সময় মানুষের আসল চেহারাগুলো সব বাড়ায় আসলো না? হ্যাঁ অবশ্যই, চেহারাগুলো মানে 100% সেই সব মানুষের চেহারা বেরিয়ে আসছে আমার কাছে। এখন আমি বলতে পারবো যে কোন লোকটা তখন কাজে আসছে। একটা লোক আমার
এত বড় হেল্প করছে। উনি এটিএন বাংলা জব করে, নাম হচ্ছে আরিফ ভাই। তো উনি যখন আমার বাচ্চা নিয়ে আমি যখন রাস্তায় বাচ্চা নিয়ে আমি রাস্তায়, তখন আমার ঘর বাড়ি কিছুই নাই, ওই বাসাও নাই, তখন সেটা হচ্ছে আম্মুর সাথে ঝগড়া করে বের হয়ে গেছিল, কি যেন একটা বলছিল। তারপর আমি বলছি যে তোমাদের বাসায় থাকবো না, তোমাদেরটা খাবো না, আমি আমার জামাই ছেলে নিয়ে আমি রাস্তায় থাকবো, যদি কখনো বাড়িতে গিয়ে কোথাও গিয়ে উঠতে পারি সেটা উঠবো, আর রাস্তায় থাকবো। লিটারেলি ওইটুকু বাচ্চা নিয়ে জামাই নিয়ে রাস্তা। ও হচ্ছে তখন উপায় কি হয়েছিল, তখন যদি ওর ছোট্ট ওই বাসাটা না থাকতো তখন কিন্তু আমরা রাস্তায় থাকতাম। বাট ও হচ্ছে বাসা তখন ছেড়ে দিছে, ছেড়ে গেলে তো আর ওই বাসায় উঠা যায় না, ওই বাসায় ওঠার নিয়মও নাই। কিন্তু ও আবার ওই ম্যানেজারে গিয়ে রিকোয়েস্ট করলো যে ভাই আমার বউ বাচ্চা নিয়ে আসতেছি, তো একটা কাজ করেন, এটা আমরাই থাকবো, আমাদেরকেই ভাড়া দেন, এটা সেটা অনেক রিকোয়েস্ট করে হচ্ছে আমরা ওইখানে উঠছি। বাট আম্মুর সাথে ঝগড়া হয়েছে কারণ তখন আমরা কাজ করতাম না, একটু একটু কথা তো বলবে, কিন্তু ওইটা আবার আমি সহ্য করতে পারতাম না, কারণ আমি খুব জেদি, এখনো খুব জেদি। এই লোকটারে কেউ কিছু বললে আমি আগে থেকে এখনো যেটা আগেও আমি ওইরকমই ছিলাম, আগে আরও বেশি ছিলাম। আগে যদি ওরে কেউ কিছু বলতো, মেসেঞ্জারে কেউ কিছু বললে আমি হচ্ছে গাইলাই টাইলে একদম রাখি না, যে আমার জামাইরে কেন বলবো, ও এখন আমার জামাই, আমার জামাইরে কেউ কিছু বলতে পারবো না, যেই বলবো তার একদম ছিঁড়া হয়ে গেলাম, এরকম একটা অবস্থা। এইটার ইয়েতে কিন্তু আমি আমার মাকেও ছাড় দিই না। আমার মা আছে না যে কাজ করে না, এইটা বলছিল ওইটা বলছিল, তখন মনে একটা জেদ ধরছিল যে আমার জামাইরে এটা বললো, সাহস কি করে হয়, আমি মাইয়া না, আমি তো এখন ইনকাম করতে পারতেছি না, একসময় তো ইনকাম করতে পারবো। তখন বের হয়ে গেছি, সব কিছু নিয়ে একদম বের হয়ে গেছি। হাতে একটা কাপড় চাপড়ের একটা ঘাটি ছিল, আর যা ফার্নিচার ছিল তা বলছি যে এগুলা রেখে দাও, আমরা যখন বাসা নিতে পারবো তখন আমরা আবার এগুলা এনে পড়বো। তো অনেক কষ্টে ছিলাম, বাসায় কিচ্ছু ছিল না। আমি অনেকজনের কাছে সত্যি আমি ওই দিন যে বিপদে পড়ছি, এটা আসলে অনেক বড় বিপদ। তখনকার যদি আমার কেউ 1000 টাকা দিয়েও হেল্প করতো, আমি নিয়ত করছি যে এই বিপদে যে আমাকে হেল্প করবে তারে আমি সারা জীবনে বলবো না। তো মনে করেন আপনার, আমি অনেকজনের কাছে ফোন দিছি, সবচেয়ে কাছের লোকগুলো সবচেয়ে আগে মুখ সরাই নিছে, কাছের লোকগুলো আগে সরাই নিছে। দেন ওই যে আরিফ ভাই আমাকে সে কিছু টাকা হেল্প করে, তারপরে দেন আমরা ওই টাকা দিয়েই আমরা বাসায় ঢাকা আসি, ঢাকা এসে বাসা নেই। মানে আসার টাকাও ছিল না তখন? না, আসার টাকাও ছিল না। ও মাই গড। তারপরে দেন মনে করেন বাচ্চার খরচ, আমাদের খরচ, ওর খরচ। আমি তো কাজ করি না, কাজ তো টোটাল বন্ধ 2 মাস, ওরে নিয়েই তো এই ঝামেলা। বাচ্চা হইলো, চিজের অনেক টাকা খরচ গেল। তারপরে মনে করেন একদম হাত খালি। দেন ওদের আব্বুর সাথে রাগারাগি হয়েছে। দেন ঢাকা এসে মনে বাসা নিয়েছি, তাও 3500 টাকা ভাড়া, বাসা ভাড়া, এটাই উঠছি। এমন একটা মেয়ের 3500 টাকা বাসায় রাখছি। দেন 3500 টাকা দিয়ে 3500 টাকা দিয়ে একটা মোবাইল কিনছি, সেটা সেকেন্ড হ্যান্ড ভাঙা, ওইটা দিছি। আর তখন ওর ভালো ভালো অফার আমার চোখের সামনে আসতেছে, ভালো ভালো রিলেশন, ভালো ভালো কাজ, কাছের লোক, কিন্তু ও পাত্তা দেয় না। ও ওই ভাই একদম ক্লোজ ভাই, একদম ক্লোজ। তারপরে মনে করেন যে মানুষের ওয়াশরুম বিবেক বলে কিছু নাই, কিছু নাই, সুযোগ নিতে চাইছে। মানে ও যে ওয়াশরুম পড়ছে, যে ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে মনে করেন আপনার মনে হয় না মানুষ যায়। এত কষ্ট সহ্য করে ও যে এখন পর্যন্ত আমার কাছে আছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানুষ যত কিছুই বলুক না কেন, মানুষ যত কিছুই ভাবুক না কেন, ওই যে বলে না যে মনে করো উড়াল দেবে হ্যান ত্যান বকর চক্কর, ভাই আপনারা খারাপ ভাবেন যাই ভাবেন, আমার বউকে আমি এখন পর্যন্ত, ও আমার পাশে আছে। একটা সুন্দরী পালাটা অনেক কষ্ট, সুন্দরী পালাটা সোজা না, তাও আমার মতো ছেলে এই জমানায়, তাও আবার এই জমানায় অনেক প্রশ্ন আসে, অনেক অফার আসে, সেটা কোনো পাত্তা দেয় না। দেন ও আমার কাছে পরি হয়েই থাকবে, ও আমার জান। এইটা বড় একটা ইস্যু যে ধরেন আপনাকে কম হ্যারাসমেন্ট সহ্য করতে হয় না। না, অনেক। সানি লিওনের জামাই রাস্তায় বের হইলে তুই এই ছেলে তোরে তাবিজ করছে কিনা, তোমার জামাই কিছু কয় না, কোটি কোটি ছেলে ওকে পছন্দ করে, আপনার মাথার উপরে দিয়ে দুলাভাই অনেক প্যারা যায় না? না, এটা আমার কাছে প্যারা লাগতো আগে, মানে বেশ কিছুদিন আগে। এখন এটা আমার লাগে না, কারণ বিপদে পড়লে যে কথা আছে না, মানুষের পাশে থাকে না। আমরা এখন ভালো আছি, আমাদের সংসারটা সুন্দরভাবে চলতেছে, আমাদের বাচ্চাটাও সুন্দরভাবে চলতেছে, আমরাও ভালোভাবে হাসি খুশিভাবে আছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর সবসময় মানুষ বেঁচে থাকে না, একদিন মরতে হবে।
তো মনে করেন এখনই তো সময়, আমরা কয় বছর, হয়তো 4 বছর 5 বছর আমরা এরকম আনন্দে থাকবো, তারপর দিন তো আর পারবো না। বাবু বড় হয়ে যাবে, বাবু আমরা বড় বয়স হয়ে হয়ে যাবে, যাবে। বয়স হয়ে যাবে, তখন আলাদা সেন কাজ করব। দেন এখন মনে করেন আপনারা এটা আপনাদের কমেন্ট করেন, আপনারা বিভিন্ন ধরনের ভাল লাগে, সমস্যা নেই, আপনি যে যার মতো কমেন্ট করেন, কিন্তু মনে করেন এই পরিটার জায়গায় থাকবে আর আমি আমার জায়গায় থাকবো, তবে আলাদা দেখবেন না, দুজন একসাথেই। আমাকে একটা সিক্রেট বলে, সুন্দরী মেয়ে বিয়ে করার সিক্রেট বলেন। সুন্দরী মেয়ে যারা এখন অবিবাহিত আছে তাদের জন্য, যে পটাইলেন কেমনে ভাইয়া? সুন্দরী মেয়ে আসলে পটাইলাম এটা আসলে নিজেও ভাবি নাই যে মনে করেন ও আমার প্রেমে ধরা খাবে। আমি কি শব্দ ব্যবহার করলেন এটা? মানে পটানোর একটা উদ্দেশ্য কি জানেন, মনে করেন আমি কেমনে পটাইছি, যে মনে করেন আপনার ও মেসেজ দিত ওর আম্মুর মোবাইল থেকে, হ্যাঁ, তাও কোথায় যে ওয়াশরুমে যেয়ে ব্যবহার করতে দিত না, ওয়াশরুমে গিয়ে যখন আমার মেসেজ দিত আমি বলছি যে তাও সপ্তাহে একবার আসবে, 15 দিনে একবার, মাসে একবার, তো আপনি কি এটা সহ্য করবেন? সহ্য করবেন না। ও মাসে একবার আসবে, ও আশা ভুলে যা। তো আমি কিন্তু মনে করেন ওর ওই আশায় থাকতাম যে মাসে একবার আসবে, আইসে কিন্তু ওর সাথে ভিডিও কলে কথা বলবো, তারপর SMS এ কথা বলবো। তো আমি টার্গেট একটাই দিয়ে দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করবো, ডাইরেক্ট তোমার সাথে কোনো সম্পর্ক নাই। দেন যখন আসবে, তখন করোনার সময় আমি একটা অনুষ্ঠানে গেছি, দেন ও ফোন দিছে, ফোন দেওয়ার পর আমি চিনি না, আমি যখন ব্যস্ত, এই রাগ করলো, তুমি আমার তো চিনলা না। আমি তুমি ফোন দিছো, আমি তো জানতামই না, আল্লাহ, তোমার জন্য আমি ওয়েট করি, সময় লস করি, আর তুমি বলবা না, তুমি আমাকে চিনতে পারো না, আমি মনে হচ্ছে রং নাম্বার, মানে আমি অন্য মেয়ে, তোমার কণ্ঠটা আমি বুঝতে পারি, মানুষের ভিড়ে আমি বুঝতে পারিনি, সরি। এই দিন রাগ ভাঙাইলাম। দেন মনে করেন সম্পর্ক আস্তে আস্তে গভীর হইতে লাগলো। দেন যত ধরনের ভালোবাসার কথা বলা যায়, যত সুন্দর, যত মনে করেন নায়িকার লোকে বলা যায়, তোমাকে আমি নায়িকা বানাবো, তুমি ওই সরিষা খেতে, যে সরিষা খেত ফুইটা রয়েছে কত সুন্দর, সরিষা খেতে সকালবেলা কুয়াশার মধ্যে যায় গান করতেছে, মানে হিন্দি গান গাইতেছে। হিন্দি গানটা অনেক সুন্দর লাগে ওর মুখে, বাংলা গানটা হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু হিন্দি গানও সুন্দর করে গাইতে পারে। তো আমার খুব ভালো লাগছে। তখন মনে করুন অন্য কোনো মেয়েদের দিকে আমি নজর নাই। দেন একটাই মেয়ে, ওই মেয়েটাকে আমার চাই জীবনসঙ্গী হিসেবে, আর ওকে আমার দরকার। তখনই মনে করেন শুরু হইলে একটু একটু সম্পর্ক। দেন নায়িকা হওয়ার চিন্তাটাও ভুলে গেছে আস্তে আস্তে, যে নায়িকা আমি তো, তুমি আসো আমাদের বিয়ে হোক, তখন আমি দেখব। দেন করোনা শুরু হইলো, করোনা শুরুর পর মনে করেন চলে আসলো পাখি। আর দিন রাত পরিশ্রম করছি, ওর আশায় রয়েছি কবে কখন ফোন দেব। দুলা ভাই, আপনাদের এই যে কেমিস্ট্রি, হ্যাঁ, কখনো কখনো মানে মনে হয় না ধুরো আর পারতাছি না, এত লোড, এত প্রেশার, এত কিছু? না, তেমন কিছু মনে হয় না ভাই। এবার আমি একটা কথা বলি, এটা কাদের ক্ষেত্রে হয়? যেসব মেয়েরা অল্পতে খুশি হয় না, যেসব মেয়েদের অনেক চাই, স্বামীর ইনকাম এতটুক, বাট তাদের এত বড় চাই, মানে এটা হচ্ছে তাদের ক্ষেত্রে হয়। বাট আমি তাকে কখনোই প্রেশার দিই না। আগে তার মানি ব্যাগ চেক করি, যদি কিছু খাইতে ইচ্ছা করে আগে হচ্ছে তার মানি ব্যাগ চেক করব। যদি দেখি যে না, সে আমাকে আমার বিলটা দিতে পারবে, তখন হচ্ছে তার কাছে এই জিনিসটা আমি আবদার করি। আর যখন দেখি যে না, মানিব্যাগে 500 টাকা আছে, আমাকে খাওয়ালে সে গাড়ি ভাড়া দিবে কিভাবে, এটা সেটা, এগুলো চিন্তা করে হচ্ছে তার কাছে তখন আর কিছু চাই না। তখন সে আমাকে না খাওয়াইলে না খাওয়ায়, কিন্তু ও আবার একটু অন্যরকম, ও রাস্তায় বের হলেই বলবে কি খাবা খাও। ওইটা অনেক আগে থেকে, যখন বিয়ের প্রথম টাকা ছিল না, তখন থেকে ওর এই অভ্যাসটা। তো আমি কি কখনই তার উপর প্রেশার হচ্ছে ক্রিয়েট করতাম না। আবার আমি বলি, এটা ওর বাসায়, ও যখন বাসায় ছিল, ওর আব্বু আম্মু সবসময় ওকে খাওয়ার উপর রাখছে। ওদের বাসায় আমার মনে হয় না কখনো গরু মাংস না ছিল, সব সময় গরু মাংস। আর আমি যতবার এই যে বেড়াইতে গেলাম, মানে ওদের বাড়িতে, গরু মাংস, মাছ, মুরগি সবসময় ভরপুর। আমরা খাওয়ার দিক দিয়ে মনে করেন একদম মনে করেন ফুতুর হয়ে যাবো, তারপর খাওয়া শেষ হবো না। তো সেক্ষেত্রে এই মানুষটারে যখন আমি বিয়ে করছি, মনে করেন 2 বছরে একটা বার গরু মাংস কিনি নাই, মানে কেনার ক্ষমতা হয় নাই। 2 বছরে ও বলছে যে তুমি আমার তো কখনো গরু মাংস কিনে খাওয়া নাই, যে গরু মাংস যে কিনবো 800 টাকা, মানে তখন ছিল 600 টাকা, এই 600 টাকা আমার কাছে ছিল না, তাহলে বুঝেন। তো মনে করেন 600 টাকা দিয়ে যে গরু মাংস কিনবো ওই ক্ষমতাটা ছিল না। তারপরে মনে করেন এই যে ও এত কষ্ট করে আমার জীবনে রয়েছে, এটা সবচেয়ে বড় বিষয় না? এখন যদি মনে করেন ও আমার কাছে সামান্য নুডলস খাইতে চায়, বা চাউমিন খাইতে চায়, বা চিকেন খাইতে চায়, তখন আমি মনে হয় যে ওর আমার 60টা বিক্রি করে ওরে খাওয়াই। তাই ও মনে করেন এটা মনে করেন কোনো ব্যাপারই না। যদি মনে করেন আমার জমানো টাকাও থাকে,
সেটা দিয়ে ওর শখ পূরণ করবো। কারণ একটা মেয়ে তার বাপ মার কাছ থেকে আমি নিয়ে আসছি শখের একটা মেয়ে, সবসময় খাওয়া দাওয়া বড় হয়েছে, তো ওরে খাওয়াইতে পারতেছি না আমি। তো এই জিনিসটা খুব খারাপ লাগতো। তখন মনে করেন আমি ওরে সবসময় যেটা খাইতে চাইছি আমি খাওয়াইছি, টাকা না থাকলেও আমি হাওলাত করে খাওয়াইছি। মানে হাওলাত যে করি নাই, মানে আমি করছি। আমার চোখে এখনো জল আটকাছে, আমার কি মায়া লাগছে না ওরে। ও অনেক কষ্টে মানুষ এসে, আসলে মানুষ বুঝতে দিই আমি, মানুষকে আমি বুঝতে দিই। নাও হাতে নাও, বিশ্বাস করো বোন, আমি এই অনুভূতিটা জানি। এরকম হয়েছে, খাবারের প্লেট আমার সামনে থেকে সরাই নেওয়া হয়েছে। টাকা না থাকলে যে মানুষের কি হয় না, আই হ্যাভ সিন ইট। এখন আমাদের 2 টাকা আছে, আমরা, আমার বাচ্চাটাও ভালো আছে, ও ভালো আছে, এটা মানুষ সহ্য না। এই মানুষগুলো এবং এই সময়ে যখন সব কিনতে পারি আমি, আমার কাছে বারে বারে ওই অনুভূতিগুলো টাচ করে, আমার ওই স্মৃতিগুলো ভাইসে ওঠে। আমি এখন সব পারি। মানে এখন যদি আরো কিছু থাকে, আরো টাকা পয়সার মালিক হয়ে যাই, ওইগুলোর কথা মনে পড়লে চোখে পানি আসে যে এরকম একটা লাইফ কাটাইছি আমরা। আর ওই যে গরুর মাংসের কথা বললো, আমি এমন একটা মেয়ে ছিলাম যে রুই মাছের বড় মাথাটা সবসময় আমার লাগবে। আম্মু বাসায় রান্না করলে, আর হচ্ছে শুটকি, ছোট ছোট মাছ, এগুলো আমি খেতেই পারতাম না। মানে আম্মু এটা আবার বুঝতো, তো কি করতো, আব্বু সবসময় বাসায় ফ্রিজে গরুর মাংস এনে রেখে দিত। আম্মু একদিন রান্না করতো, ওইটা আবার ফ্রিজে ঢুকায় রাখতো। ওইটা একটু একটু করে গরম করে করে শুধু আমাকে দিত, কারণ আম্মু ওরা তো শুটকি টুটকি এগুলো খায়, এগুলো পছন্দ করে। আমি আর আমার আব্বুই ঘরের ভিতরে ছিলাম যারা হচ্ছে গরুর মাংস ছাড়া ভাতই খেতে পারতাম না। আমাদের 3 বেলায় গরুর মাংস লাগতো, এরকম একটা অবস্থা। তো এমন একটা মেয়ে হচ্ছে, ওর বাসা ওর কি বিয়ে করে 2 বছর টানা গরুর মাংস দিয়ে ভাত খাইনি। এটা একদম, মানে এটা আমি নিজেও বিশ্বাস করি না। কেবলমাত্র আমার আম্মুর বাসায় যখন যাইতাম তখন খাওয়া হইতো। তো এর জন্য হচ্ছে বেশি বেশি করে বেড়াইতে যাইতাম। বাট হয়তো কি যে বেড়াইতে গিয়া মানুষ নানান কথা বলতো, যে গলায় স্বর্ণ নাই কেন, হাতে একটা আংটি নাই কেন, স্বর্ণের আংটি। এখন আমারও অনেকেই বলতো যে তোর হাতে এটা নাই কেন, ওইটা নাই কেন। দেখুন গ্রামের মানুষগুলো কিন্তু এরকম হয়। বাট আমি তাদের কথা শুনে কখনো আমার হাজবেন্ডকে চাপ দিই নাই যে আমাকে আংটি বানায় দাও, আমাকে চেন বানায় দাও। আমার কথা হচ্ছে একটাই, যখন আমার সামর্থ্য হবে তখন আমি আমার জামাইকে বলবো, তখন ওটা ওর কিনে দিতে হবে। তখন কিনে না দিলে তখন ওইটা দেখা যাবে। এখন আমার জামাইয়ের ইনকাম হচ্ছে, ও হচ্ছে প্রতিদিন 2000 টাকা পাইতো। অ্যাসিস্ট্যান্টের বিল ছিল 500, আর 1500 ওর কাছে থাকতো। তো ওই টাকা দিয়ে কি ও সংসারই চালাবে না, আমাদের যে আদার্স খরচগুলো আছে ওইটাই করবে। আর এখন ঢাকা শহর থাকতে গেলে যেই খরচ, মানে এই 2000-1500 কিছু হয় না। তো তখন হচ্ছে কি যে ওর ইনকাম হচ্ছে 1500। এখন আমি যদি স্বর্ণের একটা চেন দাবি করি তাহলে লোকটা কই যাবে? তাহলে আমি ওকে কেন বিয়ে করলাম? আমি যেহেতু এগুলা ছাড়া থাকতেই পারবো না, তাহলে ওরা আমি কেন বিয়ে করলাম? যেহেতু আমি সব দেখে শুনে বিয়ে করছি, আমার এগুলো সহ্য করতেই হবে। ইভেন হচ্ছে আমার বিশ্বাস ছিল যে একদিন না একদিন সফলতা আসবে। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন অনেক 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 ভালো আছি, আর দুজন খুব হাসি খুশিভাবে হচ্ছে লাইফ কাটাচ্ছি। থ্যাংক ইউ দুলাভাই, থ্যাংক ইউ। আমি অনেক খুশি হয়েছি অনেস্টলি, তোমার আমার গল্প অনেকটাই এক। আমি দুলাভাই এই জীবন দেখছি, রিমু আমি এই জীবন দেখছি, আমি জানি মুদ্রার রূপটা কি আছে। থ্যাংক ইউ। আল্লাহ সফলতা দান করুক। তখন আমি একটা প্রশ্ন করি, তো এখন এই মানুষটা কি আমার কাছে কোনো কিছু দিকে 7 খুন মাপ হয় বলেন? সব মাপ না, ও যা করবে তাইতে আমি খুশি না। তো মানুষ কমেন্ট করে খুব খারাপ লাগে, তো আমি ওরে 7 খুন মাফ করে দিয়েছি। ও যা করে ভালো থাকুক, আমার সন্তানের মা, আমার কোনো আপত্তি নেই, আমি ওরে হেল্প করবো। আপনারা যাই বলেন না কেন, যতদিন না পর্যন্ত ও সামনে এগোতে না পারবো, বড় কিছু না হইতে, যতদিন পর্যন্ত আমি ওর পাশে আছি। তাতে আপনারা যা খুশি তাই বলুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই মানুষটার পাশে আমি আছি।